ডিয়ার স্টুডেন্টস, আজকে শুভ নববর্ষ 1429 সাল বাংলার। তো আমি আমার সকল স্টুডেন্টদেরকে জানাই আমার প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। তোমরা ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো এবং সামনের দিকে তোমাদের জন্য আরো অনেক পথ বাকি আছে। তো ওই পথে তোমরা যেন ভালোভাবে সাফল্য অর্জন করো, সেটুকুই আমি চাই। তো আজকে আমাদের যে টপিকস হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস, যার লেকচার নাম্বার 9। ইলেকট্রিক ডাইপোল, আজকে টপিকস হচ্ছে আমাদের ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ফিল্ড অন এক্সিস, অন পারপেন্ডিকুলার, বাইসেক্টর বা ইকুইটোরিয়াল, অন এনি পয়েন্ট ইন স্পেসি। তো প্রথমে আমরা দেখব কি ইলেকট্রিক ডাইপোল কি। প্রথমে আমরা দেখে নিই যে ইলেকট্রিক ডাইপোল কি হয়ে থাকে। ইলেকট্রিক ডাইপোল, আচ্ছা, তো ইলেকট্রিক কথার অর্থ কি না, ইলেকট্রিক মানে হচ্ছে কারেন্ট। ইলেকট্রিক মানে হচ্ছে কি কারেন্ট। তো কারেন্ট কিভাবে সৃষ্টি হয়? কারেন্টে অবশ্যই চার্জ থাকে, কারেন্টে অবশ্যই চার্জ থাকে। আচ্ছা, ডাইপোল কথার অর্থ কি না, ডাইপোল হচ্ছে নাম্বার 1 টু ইকুয়াল চার্জ। ইকুয়াল মানে তাদের ম্যাগনিটিউড, টু ইকুয়াল চার্জেস। নাম্বার 2 টু ইকুয়াল চার্জেস অপোজিট নেচার। তাদের নেচার কি হবে? অপোজিট, অপোজিট নেচার। নাম্বার 3 কি সেপারেটেড, সেপারেটেড, সেপারেটেড ভেরি স্মল ডিস্টেন্স। সেপারেটেড থাকে কি খুবই ছোট্ট একটা ডিস্টেন্সে কে থেকে সেপারেটেড থাকে। যেমন করে দুটো চার্জ, একটা মাইনাস কিউ আর একটা চার্জ আমি করলাম প্লাস কিউ। এই দুটো চার্জের মধ্যে ডিসটেন্সকে, এই দুটো চার্জের মধ্যে ডিসটেন্স মানে কি লাইন জয়েনিং টু চার্জেস, এই ডিসটেন্সটা হচ্ছে কত আর। যে আরটাকে আমরা এইভাবে ডিনোট করব, আর বলে ডিনোট করব না, আমরা কি বলবো না এই ডিসটেন্সটা হচ্ছে 2l। দেয়ারফর এদের মিড পয়েন্ট থেকে মাইনাস কিউ চার্জের ডিসটেন্স হচ্ছে l এবং মিড পয়েন্ট থেকে প্লাস কিউ চার্জের ডিসটেন্স হচ্ছে l। মোট মিলিয়ে হলো কত 2l। তাহলে সেপারেটেড বিটুইন, সেপারেটেড ভেরি স্মল ডিসটেন্স, মানে এই 2lটা খুবই স্মল হয়ে থাকে। 2l এর ভ্যালু কত হয়ে থাকে না, 2l এর ভ্যালু যদি আমরা দেখতে চাই যে দেখব ন্যানোমিটারে, না হলে মাইক্রোমিটারে, না হলে অ্যাংস্ট্রমে দেখব, খুবই ছোট হয়ে থাকে। সেই জায়গায় আমরা এই ডাইপোলের রেসপেক্টে কোনো পয়েন্টকে যখন আমরা নির্ণয় করব, সেই পয়েন্টটা হয়তো এই জায়গাটায় হবে, তখন দেখা যাবে কি না না এই ডিসটেন্সের রেসপেক্টে, এই 2l এর রেসপেক্টে এই ডিসটেন্সটা, যে পয়েন্টের ডিসটেন্সটা সেটা কিসে আছে, হয় সেন্টিমিটারে নালে মিটারে আছে, হয় সেন্টিমিটারে নালে মিটারে আছে। তো কোন ডিসটেন্সটা, যে পি পয়েন্টের যে ডিসটেন্সটা বার করব সেটা অবশ্যই আমরা প্রত্যেকে নেব অরিজিন মানে মিড পয়েন্ট থেকে। আমাদের এখানটায় মিড পয়েন্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেখানে মিড পয়েন্ট থেকে আমরা সবকিছু ডিসটেন্স পরিমাপ করতে থাকবো। তাহলে এই পি পয়েন্টের ডিসটেন্স যদি আমাকে নির্ণয় করতে হয়, তাও আমি মিড পয়েন্ট থেকে ডিসটেন্স নির্ণয় করব, যেখানে এই এক্স এর ভ্যালু কতটা থাকবে, সেন্টিমিটার না হলে মিটারে থাকবে। তাহলে এক্স এর ভ্যালু রেসপেক্টে 12 খুবই ছোট, এক্স এর রেসপেক্টে 12 কি হয়ে থাকে, খুবই ছোট হয়ে থাকে, খুবই ছোট হয়ে থাকে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই পোরশনটাকে আমরা কি বলবো, এইটুকু অংশটাকে আমরা বলবো ডাইপোল। এটাকে আমরা কি বলবো, ডাইপোল। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটা কনসেপ্ট আছে কি না, ডাইপোল মোমেন্ট কি, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট না, ডাইপোল মোমেন্টকে আমরা বেসিক্যালি পি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। কি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি? পি। আচ্ছা, ডাইপোল মোমেন্ট নির্ণয় কি করে নির্ণয় করা হয় না, ডাইপোল মোমেন্ট হচ্ছে কি দুটো চার্জের মধ্যে যে কোনো একটা চার্জের ভ্যালু গুণিত তাদের মধ্যে দূরত্ব কত না 12। তাহলে এটাই হচ্ছে কি না ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড। তো ডাইপোল মোমেন্ট কি হয়ে থাকে না, ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো ডাইপোল মোমেন্ট যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে এর একটা অবশ্যই ডিরেকশন থাকবে। আমরা ম্যাগনিটিউড যখন পেয়েছি, ডিরেকশনও অবশ্যই আমাকে বলতে হবে। না, ফিজিক্সের ভাষায় ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হয় না, ডাইপোল মোমেন্টের ডিরেকশন নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ওর থেকে কোন দিকে? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জে, মানে লাইন জয়েনিং টু চার্জেসের বরাবর নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে কিসের ডিরেকশন হয়, ডাইপোল মোমেন্টের ডিরেকশন। তার মানে ডিরেকশন যদি আমরা লিখি তাহলে কি লিখবো, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ।
নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ, বোঝা গেছে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ। আচ্ছা আচ্ছা, ডাইপোল মোমেন্ট এর একটা ইউনিটও রয়েছে। ইউনিট, ডাইপোল মোমেন্টের ইউনিট হচ্ছে এসআই ফর্মে। ইউনিট আমরা কি লিখব, দেখো এটা হচ্ছে কি চার্জ, চার্জের ইউনিট কি হয়ে থাকে এসআই ফর্মে, কুলম্ব। আচ্ছা 12 হচ্ছে কি ওই দুটো চার্জের মধ্যবর্তী ডিসটেন্স, তাদের সেপারেশন। তাহলে এই সেপারেশনকে আমরা কিসে লিখব, এসআই ফর্মে, মিটার। তাহলে ডাইপোল মোমেন্টের এসআই ইউনিট হচ্ছে কুলম্ব ইনটু মিটার। ওকে। আচ্ছা এই ডাইপোল মোমেন্ট দিয়ে যদি কোশ্চেন যদি আমরা একটা দেখি, তাহলে কি কোশ্চেন দেখবো ডাইপোল মোমেন্ট দিয়ে, কি কোশ্চেন? সাপোজ ধরো এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা চার্জ রয়েছে, ওই চার্জটার কোঅর্ডিনেট হচ্ছে 0, a। যে চার্জটা রয়েছে সেটা হচ্ছে কি প্লাস কিউ। আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবরও একটা চার্জ রয়েছে, তার কোঅর্ডিনেট হচ্ছে a, 0 এবং চার্জ হচ্ছে কি না প্লাস কিউ। আচ্ছা এটা হচ্ছে কি সেন্টার, সেন্টারে একটি চার্জ রয়েছে সেটা হচ্ছে কি না -2q। সেন্টারে একটি চার্জ রয়েছে -2q। তো আমাকে বার করতে বলেছে কি না এই তিনটি চার্জের দ্বারা রেজাল্টেন্ট বলতে পারে বা নেট বলতে পারে, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু হোয়াট, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট কত হবে। তো এই ডায়াগ্রাম থেকে আমরা রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট আমরা কি করে নির্ণয় করব? দেখো যদি আমরা এই -2q যদি দুটি চার্জে আমরা ভাবতে পারি, যেমন একটা হচ্ছে x অ্যাক্সিসে a, 0 তে প্লাস q চার্জ এবং y অ্যাক্সিস বরাবর 0, a তে প্লাস q চার্জ রয়েছে। আর অরিজিনে আমি যদি -2q চার্জটাকে একটা -q চার্জ আর একটা -q চার্জ, দুটো চার্জ বলে যদি ভাবতে পারি, তাহলে একটা -q চার্জের দ্বারা একটা +q চার্জ একটা ডাইপোল মোমেন্ট তৈরি করবে। একটা -q একটা +q, তাহলে একটা ডাইপোল মোমেন্ট তৈরি করেছে। আচ্ছা একটা -q আরেকটা যে -qটা পড়ে আছে, আরেকটা -q আরেকটা +q এর জন্য আরেকটা ডাইপোল মোমেন্ট তৈরি হবে। তাহলে দুটো ডাইপোল মোমেন্ট পেয়েছি। কটা ডাইপোল মোমেন্ট পেলাম? তাহলে দুটো ডাইপোল মোমেন্ট পেলাম। তাহলে এটা আমি মানলাম যে p1, এটা আমি মানলাম p2। তাহলে এই ডাইপোল মোমেন্টের ভ্যালু কত না, এই ডাইপোল মোমেন্টের ভ্যালু হচ্ছে q, চার্জ ইনটু তাদের মধ্যবর্তী ডিসটেন্স। তাদের মধ্যবর্তী ডিসটেন্স কত না, এটা হচ্ছে আমাদের অরিজিন। তাহলে অরিজিন থেকে y অ্যাক্সিস বরাবর a ডিসটেন্স, মানে q ইনটু a। আচ্ছা এর ক্ষেত্রে p1 কত না q ইনটু a। তাহলে দুটো ডাইপোল মোমেন্টের ভ্যালু কিন্তু সেম। তাহলে therefore আমরা কি লিখতে পারি না p1 p2 হচ্ছে কত p। ক্লিয়ার? আচ্ছা দুটো ডাইপোল মোমেন্টের দ্বারা সৃষ্ট রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটাই হবে কি রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট বা নেট ডাইপোল মোমেন্ট। তাহলে দুটো ডাইপোল মোমেন্ট যেহেতু সেম, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত না 90 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট কত ডিগ্রি কোণে সৃষ্টি হবে না অবশ্যই 45 ডিগ্রি কোণে সৃষ্টি হবে, কারণ ডাইপোল মোমেন্ট দুটো সেম। আচ্ছা তো এটাই হবে আমাদের কি নেট ডাইপোল মোমেন্ট। তাহলে নেট ডাইপোল মোমেন্ট আমরা কি করে বার করব না p net ইকুয়াল টু √ অফ একটা ডাইপোল মোমেন্ট হচ্ছে কি p1 আর একটা হচ্ছে p2, যেগুলো হচ্ছে কি এটা হচ্ছে p, এটাও হচ্ছে কত p। তাহলে p স্কয়ার প্লাস p স্কয়ার। আচ্ছা তো √ অফ আমরা কি লিখতে পারি, একে আমরা কি লিখতে পারি √2p। তাহলে p এর ভ্যালু কত না p এর ভ্যালু হচ্ছে qa। তাহলে √2qa কত, তাহলে p নেটের ভ্যালু কত বেরোলো, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টের ভ্যালু কত বেরোলো না √2qa, যার ডিরেকশন কোন দিকে হলো x অ্যাক্সিসের রেসপেক্টে 45 ডিগ্রি কোণে, x অ্যাক্সিসের রেসপেক্টে 45 ডিগ্রি কোণে। ক্লিয়ার? এটাই হচ্ছে তার ডিরেকশন। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তো এবারে আমরা তাহলে ইলেকট্রিক ডাইপোল বোঝা গেছে, এরপর ইলেকট্রিক ফিল্ড অন এক্সিস আমরা দেখব। ইলেকট্রিক ফিল্ড অন এক্সিস দেখব। তো তাড়াতাড়ি তুলে নাও। খোলা আছে? তো ইলেকট্রিক ফিল্ড অন এক্সিস, ইলেকট্রিক ফিল্ড অন এক্সিস হেডলাইন করো, ইলেকট্রিক ফিল্ড অন এক্সিস। আচ্ছা তো আমরা একটা ডাইপোল নেব, যেটা হচ্ছে এটা হচ্ছে -q, আরেকটা হচ্ছে কি না +q।
যাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে কত না 12, যার মিড পয়েন্ট হচ্ছে কত না ও, এই মিড পয়েন্ট হচ্ছে কত না ও। আচ্ছা, তো এই ইলেকট্রিক ফিল্ডের এক্সিসের উপর, ইলেকট্রিক ফিল্ডের এক্সিসের উপর, এটা হচ্ছে আমাদের এক্সিস, তাহলে এই এক্সিসের উপর অবস্থিত কোন একটা বিন্দু, যে বিন্দু হচ্ছে পি, সেই পি বিন্দুতে আমাকে কি বার করতে বলেছে, এই পি বিন্দুতে কি বার করতে বলেছে না ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে। এই পি বিন্দুতে আমরা কি বার করতে চলেছি, ইলেকট্রিক ফিল্ড কত হবে, তাহলে এই ডাইপোল মোমেন্টের, এই ডাইপোলের দ্বারা পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করব। তো এই পি বিন্দুটা সাপোজ মিড পয়েন্ট থেকে, ডাইপোলের মিড পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে অবস্থিত, তাহলে আমরা বার করতে চলেছি কোথায় না এক্স ডিস্টেন্সে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। তাহলে কোথায় না এক্স ডিস্টেন্সে পি পয়েন্টে, পি পয়েন্টে কি বার করতে চলেছি না ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড বার করব। কোথায় না এক্স ডিস্টেন্সে, মিড পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে। কি করে বার করব, কি করে বার করব, দেখো কি করে বার করব। আচ্ছা, মাইনাস কিউ থেকে মিড পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত এল, মিড পয়েন্ট থেকে প্লাস কিউ পর্যন্ত ডিস্টেন্স কত এল। আচ্ছা, তো প্লাস কিউ কি করবে, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করবে। তাহলে প্লাস কিউর জন্য, আচ্ছা এখানে ইলেকট্রিক ফিল্ড যদি আমাকে দেখতে হয় তাহলে আমরা কি করব, এখানে একটা টেস্ট চার্জ রেখে দেব, এখানে কি করব একটা টেস্ট চার্জ রেখে দেব। যে টেস্ট চার্জ কেমন হয়ে থাকে না পজিটিভ হয়ে থাকে, ভেরি স্মল হয়ে থাকে, ভেরি স্মল হয়ে থাকে। আচ্ছা, তো প্লাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে না প্লাস কিউ চার্জের জন্য, আচ্ছা এই মাইনাস কিউটাকে আমরা ফার্স্ট চার্জ, প্লাস কিউটাকে আমি সেকেন্ড চার্জ ধরলাম, তাহলে পি পয়েন্টে প্লাস কিউ চার্জের জন্য রেডিয়ালি আউটওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে E2, ক্লিয়ার। আচ্ছা, মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে রেডিয়ালি ইনওয়ার্ড একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে E1। তো এবারে দেখো বুদ্ধির দ্বারা, বুদ্ধিকে ইউজ করো, দেখো প্লাস কিউ চার্জ থেকে পি পয়েন্ট কাছে অবস্থান করছে, মাইনাস কিউ থেকে পি পয়েন্ট অনেকটা দূরে অবস্থান করছে। আচ্ছা, দুজনের ভ্যালু দেখো, E1 আর E2 এর ভ্যালু দেখো, E1 আর E2 এর ভ্যালু আমি কি দেখব যে দুজনের যদিও চার্জ সেম, তা সত্ত্বেও মাইনাস কিউ থেকে পি পয়েন্ট অনেক দূরত্বে অবস্থান করছে, কারণ E প্রপোর্শনাল টু 1/r², তাহলে দূরত্ব যদি বাড়তে থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডও কমতে থাকবে, তাহলে অবশ্য প্লাস কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড কি হবে বেশি হবে। অতএব আমরা লিখতে পারি কি E2 গ্রেটার দেন E1। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কি হবে, নেট ইলেকট্রিক ফিল্ড বা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কি হবে না E2 মাইনাস E1। তাহলে এটা আমরা কি পাচ্ছি তার ভ্যালু। তো E2 ইজিক্যাল টু কত হবে, E2 ইজিক্যাল টু কত হবে না E2 ইজিক্যাল টু হবে E2, আচ্ছা E এর ভ্যালু আমরা তো বার করতে শিখে গেছি, E ইজিক্যাল টু কত kq/r² হয়ে থাকে। আচ্ছা, তো E2 হচ্ছে কার, আচ্ছা সেকেন্ড চার্জটা। তো এই চার্জটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে না এই চার্জ থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স কত বলো না, এই চার্জ থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স কত হবে, মিড পয়েন্ট থেকে এতদূর পর্যন্ত হচ্ছে x, মিড পয়েন্ট থেকে এতদূর পর্যন্ত হচ্ছে l, মিড পয়েন্ট থেকে এতদূর পর্যন্ত ডিসটেন্স হচ্ছে l, এতদূর পর্যন্ত ডিসটেন্স হচ্ছে x, তাহলে এইটুকু ডিসটেন্স কত হবে x মাইনাস l, x মাইনাস l। আচ্ছা, তার মানে k q বাই x মাইনাস l। এখানে কোনো সাইন ইউজ করব না, এই কারণে যেহেতু আমরা ডিরেকশন নিজে থেকে মাইন্ড সেট করে নিয়েছি। তো E2 নিয়েছি, E2 নেওয়া হয়ে গেছে E1, E1 ইকুয়াল টু কত হবে k q বাই, আচ্ছা স্কয়ার k q বাই r²। তো E1 এর ক্ষেত্রে প্রথম চার্জ হচ্ছে এটা, p পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত ডিসটেন্স x, আবার এখান থেকে এতদূর l, তার মানে x প্লাস l এর হোল স্কয়ার। ক্লিয়ার করতে পেরেছি। তো এবারে কি করব, k q কে কমন নেব, k q কে যদি আমি কমন নিই তাহলে x প্লাস l এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস l এর হোল স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস l ইনটু x প্লাস l টোটালটা হোল স্কয়ার। ক্লিয়ার। আচ্ছা, k q ইনটু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার দিলে কত হয় 4xl ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস l স্কয়ার টোটালটা হোল স্কয়ার। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, টোটালটা হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো আচ্ছা, এই ডাইপোল মোমেন্টের মধ্যবর্তী ডিসটেন্স 2l খুবই ছোট, তাহলে যদি এটা খুবই ছোট হয়ে থাকে, ডাইপোল মোমেন্টের ডিসটেন্স কি হয়ে থাকে ভেরি স্মল হয়ে থাকে, বারবার বলে এসেছি ডাইপোল মোমেন্টের মধ্যে ডিসটেন্স ভেরি স্মল হয়ে থাকে, 12 ভেরি স্মল।
তো সে জায়গায় এক্স হচ্ছে কি সেন্টিমিটারে, ডাইপোল 12 কিসে হতো, ন্যানোমিটার বা মাইক্রোমিটার বা অ্যাংস্ট্রমে, আর এক্স কিসে হতো, সেন্টিমিটার বা মিটারে। তো দেয়ারপর আমরা এক্স ভেরি ভেরি গ্রেটার দেন অফ 12 বলতে পারি, এক্স ভেরি ভেরি গ্রেটার দেন অফ 12। তো এল স্কয়ার নিয়ারলি ইকুয়াল টু 0, এল স্কয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি, নিয়ারলি ইকুয়াল টু 0। তাহলে এল স্কয়ারের ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে কি পাচ্ছি না, কে কিউ ইনটু কে কিউ ইনটু 4xl ডিভাইডেড বাই, এর জায়গায় আমি 0 বসাচ্ছি তাহলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, তাহলে একটা x ক্যান্সেল, তাহলে থাকছে কি, থাকছে কে কিউ 4l ডিভাইডেড বাই x কিউ। আচ্ছা এই ডাইপোলের ডাইপোল মোমেন্ট কত, না ডাইপোল মোমেন্ট কত হবে না q ইনটু 2l, এই ডাইপোল মোমেন্ট কত হবে q ইনটু 2l, যে কোনো একটা চার্জ ইনটু তাদের মধ্যবর্তী ডিসটেন্স। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এইভাবে সাজাই, দেখো k ইনটু q ইনটু 2l ইনটু 2 করতে পারি ডিভাইডেড বাই x কিউব। তাহলে q ইনটু 12 টাকে আমরা কি বলতে পারি, p, দেয়ারপর আমরা কি লিখতে পারি 2kp বাই x কিউব। তাহলে ডাইপোল মোমেন্টের ওই নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হলো, 2kp বাই x কিউব। আচ্ছা এই ডিরেকশন কোন দিকে হবে, না ডিরেকশন কোন দিকে, e2 e1 করেছি, দেয়ারপর আমরা কেন করেছি না 2 নম্বর চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা অবশ্য বেশি, 1 নম্বর চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কম, যেহেতু ডিসটেন্স বেড়ে গেছে। তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে, p পয়েন্টের রেসপেক্টে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট এই দিকে, কোন দিকে, আউটওয়ার্ড, কোন দিকে, আউটওয়ার্ড। আচ্ছা আচ্ছা ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে ছিল, না ডাইপোল মোমেন্টের ডিরেকশন নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন, ক্লিয়ার। তো ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেদিকে, নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেই একই দিকে। তাহলে সুতরাং অতএব লিখো ডাইপোল মোমেন্টের ডিরেকশন, ডাইপোল মোমেন্টের ডিরেকশন নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি সেম। এটা আর অন দা এক্সিসে আমরা কি লিখলাম, e ইকুয়াল টু কত হচ্ছে 2kp বাই x কিউব, ক্লিয়ার। এটা হচ্ছে তার ভ্যালু, এটা হচ্ছে তার ডিরেকশন, ক্লিয়ার করতে পেরেছি। তো অন দা এক্সিসে নেট ইলেকট্রিক ফিল্ড আমরা বার করতে পেরে গেলাম এবং তার ডিরেকশনও বার করতে পেরে গেছি, তোলা হয়েছে। এরপর আমরা বার করতে চলেছি অন পারপেন্ডিকুলার বাইসেক্টর বা ইকুইটোরিয়াল পজিশনে, তোলা হয়েছে, পাট করে তোলো। তোলা হয়েছে। নেক্সট ইলেকট্রিক ফিল্ড অন রাখুন ইকুইটোরিয়াল বা কি লিখবো, ইকুইটোরিয়াল বা কি লিখবো, পারপেন্ডিকুলার বাইসেক্টর। ইলেকট্রিক ফিল্ড অন পারপেন্ডিকুলার বাইসেক্টর, ওকে, পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা তো আমাদের সেই পূর্ব নির্ধারিত ডাইপোল, একটা মাইনাস কিউ আর একটা ধরো প্লাস কিউ, দুটো সেম চার্জের এবং অপোজিট নেচারের, যাদের মধ্যে ডিসটেন্স কত হবে না, যাদের মধ্যে ডিসটেন্স হবে কত, মিড পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে মিড পয়েন্ট এল, আবার মিড পয়েন্ট থেকে প্লাস কিউ পর্যন্ত ডিসটেন্স হচ্ছে এল, ওভারঅল টোটাল লেন্থ হচ্ছে কত 12। আচ্ছা এবারে আমি কোথায় করতে চাই না পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে এদের মধ্যবর্তী বিন্দুতে, বিন্দুর উপর যে কোনো বিন্দুতে তাদের পারপেন্ডিকুলার হবে। তাহলে পারপেন্ডিকুলারের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে আমি কি করতে চাই, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আমরা বার করতে চাই। তাহলে পি পয়েন্টে কি বার করতে চাই না, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 1 হয়েছে। তাহলে আমি ধরলাম মিড পয়েন্ট থেকে এই পি পয়েন্টটা কতটা ডিসটেন্সে অবস্থান করছে, এল ডিসটেন্সে অবস্থান করছে, সরি এক্স ডিসটেন্সে অবস্থান করছে, এদের ডিসটেন্স গুলো হচ্ছে কত, এল। আচ্ছা এবারে বলো যে এই মাইনাস কিউ চার্জটা কি করবে, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করবে, কোন দিকে সৃষ্টি করবে না, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করবে রেডিয়ালি ইনওয়ার্ড, কোন দিকে, এইদিকে। সাপোজ এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর চার্জ,
তাহলে রেডিয়ালি যদি ই নট হয় তাহলে এদিকে হচ্ছে কত ই1। আচ্ছা 2 নম্বর চার্জটা দেখো পি পয়েন্টে কি করবে, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করবে। 2 নম্বর চার্জটাও পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করবে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে, রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড। ক্লিয়ার? এদিকে হবে কি E2, কারণ পি পয়েন্টে আমি কি রেখেছি, টেস্ট চার্জ রেখেছি। পি পয়েন্টে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় তাহলে আমি কি করব, টেস্ট চার্জ রাখবো। তাহলে পজিটিভ চার্জকে কি করবে, রিপালশন করবে, রেডিয়ালি আউটওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড বানাবে। আচ্ছা ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা আচ্ছা তাহলে এই মাইনাস কিউ চার্জের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ডটা আমি মনে করলাম থিটা কোণে অবস্থিত। প্লাস কিউ চার্জের রেসপেক্টে E2 ইলেকট্রিক ফিল্ড অবশ্য থিটা কোণে অবস্থান করবে, কারণ এদের মধ্যে ডিসটেন্স সেম, এদের মধ্যে ডিসটেন্স সেম, ইকুয়াল ডিসটেন্স, এবং এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তো দুটো অ্যাঙ্গেলই কি হবে, সেম সেম হবে। আচ্ছা ঠিক আছে, তো আমি যদি এবারে চাই যে E1 ইলেকট্রিক ফিল্ডটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে, তো একটা আমরা x অক্ষ বরাবর করতে পারি, একটা x অক্ষ বরাবর, আরেকটা হচ্ছে y অক্ষ বরাবর। কেমন করে, যদি এটা থিটা হয়, এটা হচ্ছে থিটা, এটা থিটা হলে এটা থিটা। ক্লিয়ার? তাহলে এটা থিটা যদি হয় তাহলে এটা হচ্ছে কত, E1 cos থিটা, আর এটা হচ্ছে কত, E1 sin থিটা। ক্লিয়ার? এটা হচ্ছে E1 sin থিটা। আচ্ছা এবারে আমি একটু বলে দিই, দেখো এই মাইনাস কিউ চার্জ থেকে টেস্ট চার্জের ডিসটেন্স কত r, মাইনাস কিউ প্লাস কিউ চার্জ থেকে টেস্ট চার্জের ডিসটেন্স কত r। আরে সমদ্বিখণ্ডক যেহেতু, তাহলে দুজনের ডিসটেন্স যদি একই হয়ে থাকে তাহলে মাইনাস কিউ চার্জ পি পয়েন্টে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বানাবে প্লাস কিউ চার্জ সেম পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বানাবে, কারণ ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কত হয়ে থাকে, কে কিউ বাই আর স্কয়ার। দুজনের চার্জ সেম, ডিসটেন্স সেম, তাহলে দুজনের ইলেকট্রিক ফিল্ডও কি হবে, সেম। তাহলে কে কিউ বাই আর স্কয়ার ইকুয়াল টু E1 ইকুয়াল টু আমরা কি বলতে পারি, E2। তাহলে E1 ও যা হবে, তাহলে E1 আর E1 এর জায়গায় আমি E লিখতে পারি, E2 এর জায়গায় আমি কি লিখতে পারি, E ও লিখতে পারি। তার মানে E1 কে যদি আমরা কম্পোনেন্টে ডিভাইড করি তাহলে একে আমরা কি বলবো, E cos থিটা, আর E1 sin থিটাকে আমরা কি বলবো, E sin থিটা। ক্লিয়ার? আচ্ছা এবারে E2 কে যদি আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করি তাহলে আমি কি পাবো, না E2 কে ডিভাইড করলে একটা y এক্সিস বরাবর আর একটা সিমিলারলি x এক্সিস বরাবর। তাহলে y এক্সিস বরাবর কত হতে চলেছে, আচ্ছা দেখো এটা যদি থিটা হয় এটাও থিটা অনুরূপ কোণ, তো এটা আমরা কত পাচ্ছি না E2 cos থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, E cos থিটা। ওকে, আচ্ছা অপোজিট ডিরেকশনে দেখো E2 sin থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, E sin থিটা। আচ্ছা দেখো y এক্সিস বরাবর p পয়েন্টে পজিটিভ y এক্সিস বরাবর E sin থিটা, নেগেটিভ y এক্সিস বরাবর E sin থিটা। দুটোর ভ্যালু হচ্ছে কি সেম এবং অপোজিট ডিরেকশনে রয়েছে, তো এরা দুজনকে কি করবে, অপোজ করে দেবে, কেবলমাত্র x এক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। তাহলে x এক্সিস বরাবর কটা কম্পোনেন্ট রয়েছে, E cos থিটা, তো নেট ইলেকট্রিক ফিল্ড কেবলমাত্র x এক্সিস বরাবরই পেতে চলেছি, সেটা হচ্ছে E cos থিটা, আরেকটা হচ্ছে E cos থিটা। আচ্ছা তো কি লিখবো, 2E cos থিটা। আচ্ছা E ইকুয়াল টু কত, কে কিউ বাই আর স্কয়ার, E ইকুয়াল টু কত, কে কিউ বাই আর স্কয়ার। আচ্ছা cos থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, cos থিটা, এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি বলবো, যে থিটা, তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে cos থিটা ইকুয়াল টু কি হয়ে থাকে, বেস বাই হাইপোটেনিয়াস, মানে L বাই R। দেয়ারফর 2kq ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা 2kq বাই r স্কয়ার, আচ্ছা r স্কয়ারের জায়গায় r কিউব লিখতে পারি ইনটু L। আচ্ছা দেখো, আচ্ছা r ইকুয়াল টু কত, হবে না, r ইকুয়াল টু দেখো x স্কয়ার প্লাস L স্কয়ার এর টু দি পাওয়ার হাফ। তার মানে r কিউব ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, r কিউব ইকুয়াল টু 2kq ইনটু L ডিভাইড বাই x স্কয়ার প্লাস L স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2 লিখতেই পারি। আচ্ছা আচ্ছা তো এই ডাইপোলের ডাইপোল মোমেন্ট কত, p ইকুয়াল টু q ইনটু 12, ডাইপোল মোমেন্ট কত, p ইকুয়াল টু q ইনটু 12। তো একে যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাবো, k ইনটু q ইনটু 12 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস L স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2। তো
তো ডাইপোল মোমেন্টের ডিসটেন্স কি ভেরি স্মল, 2l কি হয়ে থাকে না ভেরি স্মল। তাহলে ভেরি স্মল যদি হয়ে থাকে তাহলে 2l এর তুলনায় x ভেরি ভেরি লার্জ। তো আমরা l স্কয়ার কে টেন্ডস টু কি বলতে পারি 0। তাহলে l স্কয়ার কে আমরা টেন্ডস টু কি বলতে পারি 0। আর q ইনটু 12 এর জায়গায় আমরা কি বসাতে পারি p। অবশ্য তাহলে আমরা কি লিখতে পারলাম k ইনটু p ডিভাইডেড বাই x কিউব, k ইনটু p ডিভাইডেড বাই x কিউব। আচ্ছা এর ডিরেকশন কোন দিকে হবে না ডাইপোল মোমেন্টের, আচ্ছা এটা তো ম্যাগনিটিউড পেয়ে গেছি, এদের ডিরেকশন কি হবে দেখো না, এদের ডিরেকশন দেখো মাইনাস কিউ থেকে প্লাস কিউ চার্জের দিকে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে মাইনাস কিউ থেকে প্লাস কিউ। ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে, ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন, মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন। ওকে আচ্ছা নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে দেখো এক্স অ্যাক্সিস বরাবর ডাইপোল মোমেন্টের অপোজিট ডিরেকশনে, এদিকে হচ্ছে কি ই নেট। তার মানে কি দেখতে পাচ্ছি না ডিরেকশন কোন দিকে না ডিরেকশন দেখতে পাচ্ছি, তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ক্ষেত্রে নেট ইলেকট্রিক ফিল্ড কত না নেট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কত না kp বাই x কিউব। আর ডিরেকশন কোন দিকে না ডিরেকশন হচ্ছে না ডাইপোল মোমেন্টের অপোজিট ডিরেকশনে এবং প্যারালাল। ডাইপোল মোমেন্ট কোন দিকে x অ্যাক্সিসে, নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে x অ্যাক্সিসে কিন্তু নেগেটিভ x এ অপোজিট ডিরেকশনে কিন্তু প্যারালাল। তো ডিরেকশন কোন দিকে না ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টের অপোজিট ডিরেকশনে ও প্যারালাল, ও কেমন না প্যারালাল। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এটা ছিল কি অন এক্সিস, এটা ছিল অন এক্সিস, আর এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার বাইসেক্টর। ক্লিয়ার বোঝাতে পেরেছি? ক্লিয়ার করা গেছে? আচ্ছা আচ্ছা তাহলে এখানে একটা জিনিস দেখো, একটা সিমিলারিটি লক্ষ্য করো, যে এটা আমরা কিসে পেয়েছিলাম এক্সিসে পেয়েছিলাম, এটা আমরা কিসে পেয়েছি পারপেন্ডিকুলার বাইসেক্টরে পেয়েছি। তো একটা জিনিস লক্ষ্য করো এক্সিসের ক্ষেত্রে কোথায় লিখি এই পাশে লিখি এক্সিস। তো এক্সিসের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আমরা কি লিখতে পারি, এক্সিসের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড 2 ইনটু কেপি বাই এক্স কিউব, যেখানে কেপি বাই এক্স কিউব হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাহলে 2 ইনটু ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর লিখতেই পারি। মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে বাইসেক্টরের মানে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার বাইসেক্টরে যে ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে তার দ্বিগুণ কোথায় সৃষ্টি হয়ে থাকে না এক্সিসে ইলেকট্রিক ফিল্ড, এক্সিসের অপর অবস্থিত যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তার দ্বিগুণ হয়ে থাকে, অবশ্য এক্স ডিসটেন্সে, এর মিড পয়েন্ট থেকে এক্স ডিসটেন্সে, তার মিড পয়েন্ট থেকে এক্স ডিসটেন্সে অবস্থিত হবে। ক্লিয়ার? অবস্থান কিন্তু এক্স ডিসটেন্সে হবে মিড পয়েন্ট থেকে। ক্লিয়ার করতে পেরেছি? কনসেপ্ট কিন্তু ভুললে চলবে না। মিড পয়েন্ট থেকে এওপি পয়েন্ট দূরত্বে অবস্থান করছে, মিড পয়েন্ট থেকে এক্সিসেও এক্সিস বরাবর এক্স ডিসটেন্সে অবস্থান করছে, মিড পয়েন্ট থেকে পি পয়েন্ট এক্স ডিসটেন্সে অবস্থান করছে। এক্সিসের ক্ষেত্রে মিড পয়েন্ট থেকে পি পয়েন্ট কোথায় অবস্থান করবে সেটাও এক্স ডিসটেন্সে যেন অবস্থান করে, তবে গিয়েই সম্ভব। ক্লিয়ার করতে পেরেছি? এরপরে আমরা দেখব অন এনি পয়েন্ট ইন স্পেসে। দেখো এই টপিকসটা এমন একটা টপিকস, আচ্ছা আমরা যে এক্সিস বাইসেক্টর এগুলো আমরা যে ধরলাম এগুলো হচ্ছে কি পার্টিকুলার কন্ডিশনের জন্য, কিন্তু অন এনি পয়েন্ট অফ স্পিসি যদি হয়ে থাকে তাহলে যে কোনো পয়েন্টের আমরা কি বার করতে পারি ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি এই টপিকস থেকে। দেখো লক্ষ্য, ইলেকট্রিক ফিল্ড অন এনি পয়েন্ট অন স্পিসি লিখো। ইলেকট্রিক ফিল্ড অন, হেডলাইন দাও, ইলেকট্রিক ফিল্ড অন এনি পয়েন্ট ইন স্পেসি। তাহলে তো আমরা ইলেকট্রিক ফিল্ড আমরা বার করতে চাই, তো একটা ডাইপোলকে নিলাম, সাপোজ এই একটা মাইনাস কিউ চার্জ,
তার ডিসটেন্স হচ্ছে কি, আরেকটা প্লাস কিউ চার্জ, তাদের মধ্যে ডিসটেন্স কত, মিড পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সকে যদি আমি ধরি তাহলে মিড পর্যন্ত ডিসটেন্স হচ্ছে এল, মিড পয়েন্ট থেকে প্লাস কিউ চার্জের ডিসটেন্স হচ্ছে এল। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি মিড পয়েন্ট। তো আমরা সকল ডিসটেন্স থেকে নেব মিড পয়েন্ট। তো এনি পয়েন্ট যদি আমাকে করতে হয় তাহলে এখানে কোনো একটা পয়েন্ট হতে পারে, এখানে কোনো একটা পয়েন্ট হতে পারে, এটা হচ্ছে এক্সিস, দেখো এক্সিসের উপর কোনো একটা পয়েন্ট হতে পারে, এখানে কোনো একটা পয়েন্ট পারপেন্ডিকুলার কোনো একটা পয়েন্ট হতে পারে, এর পাশে কোনো একটা পয়েন্ট হতে পারে, এর পাশে কোনো একটা পয়েন্ট হতে পারে। তাহলে যে কোনো পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবো এই টপিকস ধরে। তাহলে এই পয়েন্টে সাপোজ আমি এই পয়েন্টের যদি আমি ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে চাই, তাহলে কোনো পয়েন্টের যদি অবস্থান যদি আমাকে জানতে হয় তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষের তিনটের প্রয়োজন। যেহেতু এখানে আমাদের দ্বিমাত্রিক সেহেতু আমরা এক্স আর ওয়াই নেব। তাহলে কোনো পয়েন্টের অবস্থান নির্দেশ করতে হলে কিসের প্রয়োজন, না পোলার কোঅর্ডিনেটের প্রয়োজন। কিসের, না পোলার কোঅর্ডিনেট এর প্রয়োজন। তাহলে আমি ধরলাম এই পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেট হচ্ছে x, থিটা। যে এক্সটা হচ্ছে কি, না এক্স হচ্ছে না ওই ডাইপোলের মিড পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিসটেন্স। তাহলে পি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে কোত্থেকে, ডাইপোলের মিড পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স। আচ্ছা ডিসটেন্সটা তো এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যেদিকে খুশি হতে পারে। তার জন্য থিটা আমাদের পার্টিকুলার। যে এই থিটাটা কোন থিটা নেব, থিটাটা আমি কোন দিক থেকে নেব, আমি এখান থেকে নিয়ে নিলাম, কোন দিক থেকে নেব ভালো করে শিখে নাও যে থিটা কোন দিক থেকে নেব। যে মাইনাস কিউ চার্জ এটা হচ্ছে প্লাস কিউ চার্জ। তো ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এটাই হচ্ছে ডাইপোল মোমেন্টের ডিরেকশন, এটাই হচ্ছে ডাইপোল মোমেন্টের ডিরেকশন। তো ডাইপোল মোমেন্টের ডিরেকশনে ডাইপোল মোমেন্টের অভিমুখে ধনাত্মক অভিমুখের সহিত যত কোণে অবস্থান করবে। তাহলে লিখো ডাইপোল মোমেন্টের ধনাত্মক অভিমুখের সহিত থিটা কোণে অবস্থিত। তাহলে কোন দিকে নিতে হবে, এটা একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট। তাহলে কোন দিকে নিতে হবে, না ধনাত্মক অভিমুখের সহিত। এটা হচ্ছে এদিকে হচ্ছে কি ঋণাত্মক, এদিকটা হচ্ছে কি ধনাত্মক। যে পয়েন্ট থেকে নেব সেই পয়েন্ট থেকে ধনাত্মক অভিমুখে নিতে হবে, সেই পয়েন্ট থেকে কোন দিকে নিতে হবে, ধনাত্মক অভিমুখে। ক্লিয়ার করতে পেরেছি? তো থিটা আমাদের গ্রহণ করা শেষ। আচ্ছা এবারে দেখো তাহলে এই ডাইপোল মোমেন্টের ভ্যালু কত, ডাইপোল মোমেন্টের ভ্যালু P equal to Q into 2L, P equal to Q into 2L। আচ্ছা এই P পয়েন্টের যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় আমি কি করব, ইজিয়েস্ট করার জন্য কি করলাম না P পয়েন্ট এই ডাইপোল মোমেন্টটাকে আমি দুটো কম্পোনেন্টে কিন্তু আমরা ডিল করতে পারি। একটা হচ্ছে কি ডাইপোল মোমেন্টের এটা একটা কম্পোনেন্ট, থিটা কোণে অবস্থান করছে যে অক্ষটা সেটা একটা কম্পোনেন্ট। তাহলে থিটা কোণের সাথে যে কম্পোনেন্ট থাকে তাকে আমরা কি বলে থাকি, হরাইজন্টাল কম্পোনেন্ট, যেটা হয়ে থাকে P cos থিটা। আচ্ছা আরেকটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে, আরেকটা কি হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে, যেটা হবে কি P sin থিটা। একটা হচ্ছে P sin থিটা। ক্লিয়ার হচ্ছে দুটো কম্পোনেন্ট। তাহলে এখন আমার আর এই ডাইপোল মোমেন্টকে প্রয়োজন নেই, এই দুটো কম্পোনেন্ট যখন পেয়ে গেছি তাহলে এই ডাইপোল মোমেন্টকে আর আমার প্রয়োজন নেই। তো দেখো যখন ডাইপোল মোমেন্ট যখন P ছিল তখন x এক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড কত ছিল, 2kp/x3। যখন ডাইপোল মোমেন্ট যখন P ছিল তখন বাইসেক্টর বরাবর কত ছিল, 2 বাইসেক্টরের উপর অবস্থিত পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর অবস্থিত পয়েন্টে কত ছিল, kp/x3। আচ্ছা এখন আমাদের ডাইপোল মোমেন্ট দুটো বেরিয়েছে, একটা P cos থিটা আর একটা P sin থিটা। তো P cos থিটা ডাইপোল মোমেন্টের জন্য, P cos থিটা ডাইপোল মোমেন্টের জন্য P পয়েন্ট কোথায় অবস্থান করছে, না P cos থিটার জন্য, P cos থিটা ডাইপোল মোমেন্টের জন্য P পয়েন্ট কোথায় অবস্থান করছে, এক্সিস এর উপর অবস্থান করছে। P cos থিটা এক্সিস এর উপর অবস্থান করছে জন্য P পয়েন্ট কোথায় দেখতে পাচ্ছি, না P পয়েন্ট
অন দা এক্সিস। তাহলে অন দা এক্সিস যদি হয়ে থাকে তাহলে পি পয়েন্টে পি cos থিটার জন্য এক্সিস এর ইলেকট্রিক ফিল্ড কত হবে, না এক্সিস এর ইলেকট্রিক ফিল্ড কত হবে, না ডাইপোল মোমেন্ট যখন পি তখন 2kp/x3। তাহলে ডাইপোল মোমেন্ট যখন p cos থিটা, ডাইপোল মোমেন্ট যখন p cos থিটা তখন কত হবে 2k। p এর জায়গায় আমরা কি লিখব p cos থিটা, p এর জায়গায় কি লিখব p cos থিটা বাই x3 বাই x3। যখন ডাইপোল মোমেন্ট p ছিল তখন 2kp/x3, যখন ডাইপোল মোমেন্ট p cos থিটা তখন 2kpx cos থিটা বাই x3, 2kp cos থিটা বাই x3। তাহলে p এর জায়গায় আমরা কি করেছি p cos থিটা বসিয়েছি। আচ্ছা, তো এক্সিস বরাবর ওই p cos থিটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়েছি ওই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয়, না ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেদিকে, ইনেটের ডিরেকশন সেই দিকে। তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে, না ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে এই বরাবর। তাহলে পি বিন্দুতে নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে পাবো, এই দিকে। তাহলে পি cos থিটার জন্য যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি এক্সিস এর জন্য, সেটা হচ্ছে কি এক্সিস এর জন্য। বোঝা গেছে, পি cos থিটা এক্সিস এর উপর অবস্থান করছে। আচ্ছা ঠিক আছে, এবারে দেখো পি sin থিটাও ডাইপোল মোমেন্ট রয়েছে। তাহলে পি sin থিটার জন্য পি কোথায় অবস্থান করছে। আচ্ছা, এই ডাইপোল মোমেন্টটাকে আমি এদিকেও ভাবতে তো পারি, আমি এদিকে ভাবতেও তো পারি। তাহলে পি sin থিটার রেসপেক্টে পি কোথায়, পারপেন্ডিকুলার বাইসেক্টরে। আর এই পাশে যা, এই পাশে তা যদি হয়ে থাকে তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরে। দেখো তাহলে নেক্সট আমরা তাহলে কি লিখতে পারি, না পি sin থিটার জন্য কি লিখতে পারি, পি sin থিটা ডাইপোল মোমেন্টের জন্য, ডাইপোল মোমেন্টের জন্য পি পয়েন্ট কোথায় অবস্থান করছে, না ডাইপোল মোমেন্ট কোথায় অবস্থান করছে, কোথায় অবস্থান করছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। পি পয়েন্ট কোথায় অবস্থান করছে, অন দা পারপেন্ডিকুলার বাইসেক্টর। কোথায় অবস্থান করছে, পারপেন্ডিকুলার বাইসেক্টরে। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরে যদি অবস্থান করে, পারপেন্ডিকুলার বাইসেক্টরের ফর্মুলা কি kp/x3। যেখানে ডাইপোল মোমেন্ট কত ছিল p, এখানে ডাইপোল মোমেন্ট কত p sin থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, e পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি k। p এর জায়গায় কি লিখবো p sin থিটা, p এর জায়গায় কি লিখবো p sin থিটা ডিভাইডেড বাই x3। যেহেতু তখন ডাইপোল মোমেন্ট আমাদের p ছিল, এখন ডাইপোল মোমেন্ট আমার কত p sin থিটা। ওকে, আচ্ছা এর ডিরেকশন কোন দিকে হবে, না ডিরেকশন দেখো, না ডিরেকশন ডাইপোল মোমেন্টের অপোজিট ডিরেকশনেও প্যারালাল। তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে, এই দিকে আছে। তাহলে এর অপোজিট ডিরেকশন হবে এবং প্যারালাল। তাহলে আমরা হিসাব করে, তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে, এই দিকে। আচ্ছা, এর অপোজিট ডিরেকশনে আমি আঁকতে হবে এবং প্যারালাল আঁকতে হবে। তাহলে অপোজিট ডিরেকশনে আমি আঁকছি এবং প্যারালাল। তাহলে এটা হচ্ছে কি ই পারপেন্ডিকুলার বাইসেক্টর। ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, তাহলে দুটো ডিরেকশন আমরা পেয়ে গেছি। তাহলে পি পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ড পেয়েছি। তাহলে এই দুটো ইলেকট্রিক ফিল্ডের রেজাল্টেন্ট, যেটা হবে ই নেট। ক্লিয়ার, এই ই নেটটাই তো আমাকে বার করতে হবে, তাই না? আমাকে তো নেট ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে, তো আমি কি বার করতে চলেছি, এই ই নেটই বার করব, ই নেট। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কি করে বার করব, দেখো এই দুটো ইলেকট্রিক ফিল্ড একে অপরের পারপেন্ডিকুলার। কেন, দুটো কম্পোনেন্ট পারপেন্ডিকুলার, তাহলে এদের দ্বারা সৃষ্ট ইলেকট্রিক ফিল্ডও কি হবে, পারপেন্ডিকুলার হবে। এর দ্বারা এক্সিসে, এর দ্বারা পারপেন্ডিকুলার এবং অপোজিটে, সরি এর দ্বারা কি হচ্ছে প্যারালাল এবং অপোজিটে। তাহলে দুটোর কম্পোনেন্ট কি হবে, অবশ্যই পারপেন্ডিকুলার হবে। তো ই নেট আমরা কি করে বার করব, না ই নেট ইকুয়াল টু রুট ওভার অফ, এটা হচ্ছে কি এক্সিস এর উপর, এক্সিস এর হোল স্কয়ার প্লাস ই পারপেন্ডিকুলার বাইসেক্টর এর হোল স্কয়ার। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমরা প্লাস 2e ইনটু এক্সিস ইনটু ই পারপেন্ডিকুলার বাইসেক্টর ইনটু cos কত বসাবো 90, cos 90 ভ্যালু কত হয়ে থাকে 0 হয়ে থাকে, সেই হিসাবে আমি এটা লিখলাম না, ক্লিয়ার হচ্ছে, দেখা যাচ্ছে তো পুরো। আচ্ছা, তাহলে এক্সিস এর উপরে কত হতে চলেছে, দেখো এক্সিস কত ছিল 2kp cos থিটা বাই x3, 2kp cos থিটা বাই x3 এর হোল স্কয়ার প্লাস বাইসেক্টরের উপরে কত ছিল kp sin থিটা বাই x3, কত ছিল kp sin থিটা
বাই এক্স কিউব এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো কেপি বাই এক্স কিউব দুটোর ক্ষেত্রে কমন আছে, আমরা কমন নিয়ে বাইরে নিতে পারি। স্কয়ার হয়ে বাইরে এলে কি হয়ে যাবে? রুটের দ্বারা স্কয়ারটা অপোজ হয়ে যাবে। তো দেওয়ার পর আমরা কি লিখতে পারি? কেপি বাই এক্স কিউব রুট ওভার অফ ভেতরে পড়ে থাকতে কত না 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 4 cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হয়েছে প্লাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো দেওয়ার পর আমরা কি লিখতে পারি? kp বাই x কিউব রুট ওভার অফ 3 cos স্কয়ার থিটা প্লাস 1। ক্লিয়ার? তাহলে এটাই হলো কি আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড, যেটা হচ্ছে তার ম্যাগনিটিউড। এর ডিরেকশন কি করে পাবো? ডিরেকশন কি করে পাবো? ডিরেকশন তো আমাদের দরকার। কি করে ডিরেকশন পাবো? দেখো লক্ষ্য করো, আমি মনে করলাম এক্সিস এর রেসপেক্টে এটা হচ্ছে কত আলফা কোণ। এক্সিস এর রেসপেক্টে কত কোণে আছে না আলফা কোণে অবস্থান করছে। তাহলে এক্সিস এর রেসপেক্টে যদি আলফা কোণে যদি অবস্থান করে তো tan আলফা ইজ ইকুয়াল টু আমরা কি বসাবো না tan আলফা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার এর ভ্যালু হচ্ছে কত না e পারপেন্ডিকুলার বাইসেক্টর ডিভাইডেড বাই e ডিভাইডেড বাই এক্সিস। আচ্ছা, তো tan আলফা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার এর ভ্যালু কত না পারপেন্ডিকুলার এর ভ্যালু হচ্ছে kp sin থিটা বাই x কিউব আর এক্সিস এর ভ্যালু হচ্ছে 2 kp বাই x কিউব cos থিটা। তাহলে বোথ সাইডে আমরা কি দেখতে পাচ্ছি? kp বাই x কিউব ক্যান্সেল হচ্ছে, sin থিটা বাই cos থিটা একটা হাফ থেকে আছে। তো হাফ অফ sin থিটা ডিভাইড বাই cos থিটা। তো sin থিটা ডিভাইড বাই cos থিটা জায়গায় আমরা কি লিখতে পারি? tan আলফা ইজ ইকুয়াল টু হাফ অফ tan থিটা। ক্লিয়ার? কত লিখতে পারি? tan থিটা। তো আমাদের ডিরেকশনও ডিফাইন, আমাদের ডিরেকশনও নির্ণয় হয়ে গেল। সাইডের দিকে দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো আমরা তার ম্যাগনিটিউডও বার করতে পেরেছি, উপরন্তু তার ডিরেকশনও বার করতে পারলাম। আমরা বার করতে পারলাম। আচ্ছা দেখো, তাহলে এনি পয়েন্ট থেকে আমি এক্সিস এর উপরে বার করতে চাই। এনি পয়েন্ট থেকে আমি কোথায় বার করতে চাই? এক্সিস এর উপর। তাহলে পি পয়েন্টটাকে যদি আমি এক্সিস এর উপরে নিয়ে আসি, তাহলে পি পয়েন্টটা যদি আমি এক্সিস এর উপরে নিয়ে আসি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 0। চেক করে দেখে দিচ্ছি। তো এই পোরশনটা মুছি। আচ্ছা চেক করো, চেক। ক্লিয়ার? চেক করে দেখে দিচ্ছি। দেখো তো পি পয়েন্টটা যখন এক্সিস এর উপর অবস্থান, কার ক্ষেত্রে চেক করব? এক্সিস এর ক্ষেত্রে। তো পি পয়েন্টটা যদি এক্সিস এর উপর নিয়ে আসি, তাহলে পি পয়েন্টের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এক্সিস এর উপর যখন অবস্থান হবে তখন থিটা ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তখন নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কত হতে চলেছে? ফর্মুলা কত? kp বাই x কিউব 3 cos স্কয়ার থিটা প্লাস 1। তো নেট ইলেকট্রিক ফিল্ড কত বসাবো? kp বাই x কিউব ইনটু রুট ওভার অফ 3 ইনটু cos 0 x স্কয়ার প্লাস 1। তাহলে cos 0 এর ভ্যালু কত হয়ে থাকে না cos 0 এর ভ্যালু হয়ে থাকে 1। তাহলে 1 মানে কত? 3 প্লাস 1 মানে হচ্ছে 4। 4 এর রুট হচ্ছে কত? 2। অর্থাৎ আমরা কত পেলাম? 2 kp বাই x কিউব। দেখো নেট ইলেকট্রিক ফিল্ড কত বেরিয়েছিল? এক্সিস এ 2 kp বাই x কিউব। আচ্ছা এদের ক্ষেত্রে নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে ছিল? না ডাইপোল মোমেন্টের ডিরেকশন, ডাইপোল মোমেন্ট যেদিকে সেই দিকে। তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কত হবে না যদি এই পি পয়েন্টটাকে যদি আমরা এখানটায় নিয়ে আসি, তাহলে আলফাও কত হয়ে যাবে? 0 হবে। আমাদের আলফাও কত হবে? অবশ্যই 0। তবেই তো ডাইপোল মোমেন্টের ডিরেকশনে তো থাকবে নেট ইলেকট্রিক ফিল্ড। তাহলে আলফা আমাকে 0 দেখাতে হবে, দিলেই হয়ে গেল। তাহলে আলফা কি করে 0 দেখাবো? যা 0 দেখাবো মানে কি? আমাকে প্রমাণ করতে হবে, চেক করে দেখাতে হবে। tan আলফা ইজ ইকুয়াল টু হাফ tan থিটা রয়েছে। tan আলফা সমান কি রয়েছে না tan আলফা সমান হাফ tan থিটা। আচ্ছা, তো আমাদের থিটা ইজ ইকুয়াল টু কত? কালি শেষ হয়ে গেছে। থিটা ইজ ইকুয়াল টু কত না থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 0। তো থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে tan 0 এর ভ্যালু কত হচ্ছে? অসংজ্ঞাত। তাহলে ইনফিনিট বাই 2। tan 0 এর ভ্যালু কত? ইনফিনিট। তো ইনফিনিট বাই 2, দেয়ারফর আমরা কত লিখতে পারি? ইনফিনিট। এর ভ্যালু হচ্ছে কত? ইনফিনিট। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত? tan ইনভার্স ইনফিনিট। তো tan ইনভার্স ইনফিনিট মানে কত হয়ে থাকে? 0 ডিগ্রি। আলফা ইজ ইকুয়াল টু 0। খতম। তাহলে আমরা এক্সিস এর ক্ষেত্রে চেক করে দেখে নিলাম যে নেট ইলেকট্রিক ফিল্ড
এনি পয়েন্টের ইকুয়েশন থেকে বার করতে পারি এবং ডিরেকশনও আমরা বার করতে পারি। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? তো তোমরা সিমিলারলি আমি এক্সিস এর করে দেখিয়েছি, তোমরা না হলে পারপেন্ডিকুলার বাইসেক্টর করে দেখাবে। পারপেন্ডিকুলার বাইসেক্টর করে দেখাবে। তো পারপেন্ডিকুলার বাইসেক্টরের ক্ষেত্রে কি হবে না, পি পয়েন্ট কোথায় অবস্থান করবে? পারপেন্ডিকুলারে অবস্থান করবে। তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 90। তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 90। তাহলে থিটা যদি 90 হয়, থিটা যদি 90 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু যদি 90 বসাই, cos 90 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এই টোটাল টার্মটা কত হয়ে যাচ্ছে? 0। তাহলে √1 মানে কত হচ্ছে? 1। তার মানে অনলি পড়ে থাকছে E net is equal to KP by x cube। খতম। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর দেখো KP by x cube। তো সিমিলারলি তোমরা ডিরেকশনটা নিজেরা করবে। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের লেকচার এতটুকুই পর্যন্ত। এরপরে যেটা আমরা নিয়ে আসতে চলেছি গস ল। তো গস লর ইন্ট্রোডাকশন যদিও করব, তো যদি আমি দেখি যদি আর অন্য কোনো টপিকস যদি এর মধ্যে পড়ানো যায়, তাহলে আমি পড়ানোর পর না লেখা গস ল আমি পড়াবো। তো দেখি আমি বইতে দেখি যে কোনটা এর থেকে বেস্ট হবে, এরপরে কোনটা পড়ালে গিয়ে গস ল আমরা বুঝতে পারবো, সেই হিসেবেই আমি নেক্সট লেকচার আমি নিয়ে আসবো। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। শুভ নববর্ষ, তোমরা ভালো থেকো, আরো মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।